ওকে, চল আমি একবার আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আগের দিন কিছু অসুবিধা ছিলও বটে, তো ভালো করে দেখ, খেয়াল করে রাখ, ঠিক আছে? তো এই সেল সাব সেলের গল্পটা আমি আরেকবার তোদের দেখিয়ে দিচ্ছি। তো দেখ, সেল সাবসেল বা এইগুলো কাকে বলে বা কী বলে অলরেডি তোদের একবার আমি কালকের দিন বুঝিয়ে দিয়েছিলাম, তাও যাই হোক একবার আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি যে ব্যাপারটা কী জিনিস। দেখ, এটা হলো কোয়ান্টাম থিওরি। এটার এক্স্যাক্টলি এইভাবে বলেনি কোথাও যে এক্স্যাক্টলি কোন কোন সেলের মধ্যে থেকে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, এটা কোথাও বলা হয়নি, ঠিক আছে? এখানে যেটা বলেছে কোথায় কোথায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি আছে, ঠিক আছে? এটাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড। সেটা মাপা হয় কিভাবে? সাই স্কোয়ার দিয়ে, ঠিক আছে, বা প্রবাবিলিটি অফ ইলেকট্রন দিয়ে মাপা হয়। আমরা আগের দিন দেখিয়েছিলাম একটা গ্রাফ যদি আমরা আঁকি, যে এটা হলো 0 পয়েন্ট নিউক্লিয়াস থেকে, এটা হলো ডিস্টেন্স, আর এটা হলো প্রবাবিলিটি অফ ইলেকট্রন, তাহলে আমরা এরকম এরকম কতগুলো গ্রাফ পাই। এখানে সব থেকে প্রবাবিলিটি বেশি, এখানে সব থেকে প্রবাবিলিটি কম। এই পয়েন্টগুলোকে আমরা বলি নোড। যেমন এখানে এখানে কোনো ইলেকট্রন নেই, এগুলোকে আমরা বলি নোড বা নোডাল পয়েন্ট, ঠিক আছে? এইটুখানি আশা করি মনে আছে যে এই ব্যাপারটা কীরকমভাবে আমরা তৈরি করি বা কীরকমভাবে ক্লিয়ার করি। এবার আমি দেখাই যে কিভাবে এই এসপিডিএফের গল্প কী। এবার যখন এই গুলো দেখা যায় তখন আমরা কিছু জিনিস তৈরি করি, সেটা হলো ওই ক্যালকুলেট করতে গিয়ে শুধুমাত্র এনার্জি লেভেল দেখেই তো করা হয় না, আরও অনেকগুলো জিনিস দেখেই করা হয়। সেই অনেকগুলো জিনিস কি কি? এক নম্বর হলো এদের শেপ কেমন হবে, এদের দেখতে কেমন হবে, ঠিক আছে? তো দেখতে যেমন হতে পারে সেটার উপর ডিপেন্ড করে এরা 4 রকমের হতে পারে: এস, পি, ডি আর এফ। এস মানে হলো যদি গোল বা স্ফিয়ারের মতো দেখতে হয়, পি মানে হলো এরকম ডাম্বেল টাইপসটা দেখতে হয়, ডি মানে হলো ডাবল ডাম্বেল দেখতে হয়, আর এফ মানে হলো সেই ফুলের মতো দেখতে হয়, 8টা ঠ্যাং থাকে যাকে বলা হয়, মানে 4টে এরকম, আর একটা ডবল, এরকম 4টে দেখতে হয়। এরপরে আরও হতে পারে, বা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। প্র্যাকটিক্যালি এফের পরে থাকে না। এবার এরা এক একজন দুটো করে ইলেকট্রন দেখতে পারে, ঠিক আছে? এক একজন এস, পি, ডিএফ। এদের দেখতে কেমন, এটা হলো শেপ, আর কিছু না, ঠিক আছে? এরপরে আসি এদের টাইপ। শেপ হলেও এদের বিভিন্ন রকম টাইপ থাকে ডিপেন্ডিং অন দেয়ার ডাইরেকশন, ঠিক আছে? যেমন এস হলো গোল, গোলের কি কোনো দিকে ডাইরেকশন থাকে? থাকে না, তাহলে এস এক রকমের হয়। পি হয় 3 রকমের, ঠিক আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। ডি হয় 5 রকমের, এফ হয় 7 রকমের, ঠিক আছে? এবার এক এক জায়গায় এক একটা এক এক রকমভাবে এক এক অ্যামাউন্টে থাকতে পারে। এসপিডিএফ এইটুখানি তো ক্লিয়ার হয়েছে দেবাংশু, সেটা বল, তারপরে আমি পরেরটাই হ্যাঁ যাচ্ছি, স্যার। ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাজমুথিয়াল কোয়ান্টাম নাম্বার। আর এন মানে হলো এই যে নর্মাল যেটা থাকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থাকে, যেটার মধ্যে সব থেকে বেশি ওই কে এল এম স্যার এন এইগুলো। ওইটা কি লিখছেন দেখা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড। তো অ্যাজমুথিয়াল কোয়ান্টাম নাম্বার হলো এটা, এটা এল দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? আর এটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ডাইরেকশন, এটাকে ছোট হাতের এম দিয়ে বোঝানো হয়। একটুখানি তো ক্লিয়ার। এবার কাকে কি বলা হয় সেটা আমি দেখালাম, এবার আমি দেখাচ্ছি যে কাকে কি বলে বা কি কার মধ্যে কতটা আছে বা কিভাবে আছে, সেটা আমি একবার দেখি। এবার যখন তুই আব্বাও প্রিন্সিপাল দেখতে যাস, এবার সবার মধ্যে সব রকমগুলো থাকে না, কিভাবে থাকে সেটা বোঝানোর জন্য বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়। তো এবার প্রথম যে কে থাকে বা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা এন বলি, ঠিক আছে, এন যেটা বলি সেটা হলো
কে এল এম এন, এই ডট 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 এরকমভাবে যে কটা আছে সে কটা আমরা অলরেডি জানি, সেগুলোকে আমরা এইভাবে এইভাবে দিতে থাকি। আর এইগুলোর মধ্যে ডিপেন্ড করে কতগুলো আছে। আর সেই ফর্মুলাটা হলো, তোরা সবাই জানিস যে সবকটা সেলে সবকটা থাকে না, অ্যামাউন্ট অফ ইলেকট্রন ইজ প্রিডিটারমাইন্ড। ঠিক আছে? কেন? বোরের মডেলে মনে আছে যে প্রত্যেকটার মধ্যে এনার্জি আগের থেকে বলে দেওয়া আছে, এটা E3, এটা E2, এটা E1, এটা আগের থেকে বলে দেওয়া আছে। এবার কার মধ্যে এই ইগুলো বা কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? সেই ফর্মুলাটা হলো 2n²। ঠিক আছে? যেমন ধর কে এর ভ্যালু 1, 2, 3, 4 এরকম করে চলতে থাকতো। এবার ধর কে মানে কত, কেতে কটা ইলেকট্রন থাকতে পারে বল? দুটো। দুটো। হ্যাঁ, 2n² মানে হলো 2 ইন্টু 1², তার মানে 2। এম এ কটা থাকবে বল? আর 8টা। এম এর ভ্যালু কত? 3। স্যার এম এ 18টা থাকে। তাহলে কত হয়? কত হয়? আর 18। হ্যাঁ, বোঝা গেছে কিভাবে থাকবে। হ্যাঁ। এবার কার মধ্যে কোন সাবশেলের মধ্যে কটা করে ওই এসপিডিএফ থাকবে আমি তোকে দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি বুঝতে পারবি যে কেন এরকম কেস হয়। ঠিক আছে? তো এটার মধ্যে দুটো থাকে, এটার মধ্যে 8টা থাকে, এটার মধ্যে 18টা থাকে, এইভাবে চলতে থাকে। তো সবার প্রথমে আসে এস, মনে রাখবি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, যেরকমভাবে আমরা পড়াই এসপিডিএফ। তো এক একটার মধ্যে একটা এস বা একটা পি এর মধ্যে দুটো থাকে। তো এস একরকমেরই হয়, তো কে এর মধ্যে দুটো ইলেকট্রন প্রথমে যাবে এসে, চলে গেল। আর কি ইলেকট্রন বাকি আছে সুমেদা? নেই, নেই। তাহলে এর মধ্যে কি আর পিডিএফ আসবে? আসবে না, কিচ্ছু আসবে না, চলে গেল। এরপরে আসলো এল, এল এর মধ্যে আছে 8টা, প্রথম দুটো যাবে এস এর মধ্যে চলে গেল, এস একরকমই হয় আর যাবে না। তারপরে আসলো, পড়ে থাকলো কটা? 6টা ইলেকট্রন। ঠিক আছে? পি কত রকমের? 3 রকমের, তাই না? আর এক একটা পির মধ্যে আবার সেই দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে এখানে পি পি পি। ঠিক আছে? হয়ে গেছে? বা এটাকে পিপি করে লেখা হয় না, আমরা শুধু পি লিখে রাখি। পি 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 করে লেখার দরকার পড়ে না, আমরা জানি পি এর মধ্যে 6টা ইলেকট্রন ধরে, এস এর মধ্যে দুটো ইলেকট্রন, এটা আমরা অলরেডি জানি। এটা তো ওইভাবে পি এক্স পি ওয়াই পি জেড করে লিখি না, এস পি লিখি। ঠিক আছে, চল নেক্সটটা কি হবে বল। প্রথমে দুটো দিলাম এসকে, চলে গেল। তারপরে আবার দিলাম, 8টা হয়ে গেল। হাতে পটা পড়ে থাকলো এখনো 10টা। 10টা। দুটো করে দিলে কাকে দেবো আমি? ডিকে দিয়ে দিলাম, এসকে। ডিকে দিয়ে দিলাম। এসকে কেন? এসপি এর পর কি আসে? ডি। হ্যাঁ ডি। তারপরে এর পরেরটাই সেরকম এস পি ডি এফ হবে। বোঝা গেছে কেন ওরকম প্রত্যেকটা এক এক করে বাড়ে? ঠিক আছে স্যার তাহলে বইয়ের ভেতরে লাস্ট পেজ একদম দেয়া আছে স্যার, এক সেকেন্ড, 2s3p এরকম করে। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি। এবার প্রত্যেকটা এস রয়েছে তো, দেখছিস তো, তো প্রত্যেকটার নাম কি এস? এটার নাম হলো 1 নম্বরে আছে, তাই না? এটার নাম হলো 1s, এটার নাম হলো 2s 2p, এটার নাম হলো 3s 3p 3d, এটার নাম হলো 4s যেরকম যেরকম 4p সেল গুলো 4p। বাড়বে ওরকম ওরকম হ্যাঁ, অরবিটালের বোঝা গেছে কেন হয়? নাম্বার গুলো বাড়বে। হ্যাঁ। এবার কোশ্চেন হলো আফবাও প্রিন্সিপালটা কি জিনিস। আফবাও প্রিন্সিপাল হলো ইলেকট্রনগুলো কার মধ্যে ঢুকবে। এটা কিন্তু আর হয় না আগে যেরকম আবদাম বাদাম প্রথমে কে ভরবে, তারপরে এল ভরবে, তারপরে এম ভরবে, এই কেস আর এখন আর নেই। ঠিক আছে? এখনের কেস কি হলো? এখন হলো সবসময় এস, এই ছোট ছোট সাবশেলগুলো ভরার জন্য যাবে। কিভাবে ভরে? সেটা ভরে হলো এরকম একটা নিয়মে। ঠিক আছে?
ঠিক আছে, এইভাবে যাচ্ছে, আমি ভালো করে আঁকতে পারছি না। তো সবার প্রথমে যে দুটো ইলেকট্রন থাকবে সে যাবে 1s-এ, ঠিক আছে, তারপরে যাবে 2s-এ, তারপরে 2p-তে, তারপরে 3s-এ, তারপরে 3p-তে, তারপরে 3d-তে। বুঝতে পেরেছিস কীভাবে যায়? সেটা আব্বাও প্রিন্সিপালের ওই যে ছবিটা রয়েছে ওটা দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে ইলেকট্রনগুলো ভরতে ভরতে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রন কনফিগারেশন। এবার যদি তুই আব্বাও প্রিন্সিপাল দেখিস যে কোনো সময়, আব্বাও প্রিন্সিপাল যে যদি তোর কাছে একটা বই থাকে নিশ্চয়ই তুই ছবিগুলো দেখতে পাবি, ওখানে একটা ছবি লেখা থাকে। তো প্রথমে থাকে যে কোনো ইলেকট্রন প্রথমে যাবে 1s-এ যাবে, ঠিক আছে, তারপরে যাবে 2s, তারপরে যাবে 2p, তারপরে যাবে 3s, তারপরে যাবে 3p, তারপরে যাবে 4s। ঠিক আছে, 3 থেকে 4-এ চলে আসলো, এরপরে যাবে 3d-তে। স্যার আবার 2s থেকে আরেকবার বলুন। আব্বাও প্রিন্সিপাল এই দেখ, প্রথমে 1s-এ যাবে, তারপরে 2s-এ যাবে, তারপরে 2p-তে যাবে, তারপরে 3s-এ যাবে, তারপরে 3p, তারপর 4s, তারপর 4d। দেখতে পাচ্ছিস 3p থেকে 3d-তে না গিয়ে 4s হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা পরেরটাই যাচ্ছে না, কিন্তু ও সাবশেল চেঞ্জ করছে। এটার কারণ হলো এনার্জি লেভেলের জন্য, কারণ 4s-এর এনার্জি 3d-এর থেকে কম। এটা হলো এনার্জি। এগুলো তুই বুঝতে কেন হচ্ছে তুই বুঝতে পারবি না, কারণ কি এনার্জি ক্যালকুলেট করে করা হয়েছে সেই জন্য। বুঝতে পেরেছিস? যার এনার্জি সব থেকে কম প্রথমে তারটাই যাবে, তারপরে প্রত্যেকটা এনার্জি। যেমন ধর তুই যদি ভাবিস 5f, 5f হলো ওয়ান অফ দ্য হাইয়েস্ট এনার্জি থাকে, তো সেটা যেতে গেলে অনেক অসুবিধা, তো তার আগে অন্যগুলো ঘুরেও যাবে। 7s-এ আগে যাবে, তো এরকম হলে হয় 7s-এ আগে যাবে, তারপরে ও যাবে 5f-এ। তার মানে 7 নম্বরে ঢোকা ওর পক্ষে, 7 নম্বর এসে ঢোকা ওর পক্ষে ইজি 5 নম্বর এফে ঢোকার থেকে। বুঝতে পেরেছিস? কারণ এফে ঢুকলে এনার্জি লেভেল বেশি থাকে। আব্বাও প্রিন্সিপাল এরকম করে থাকে। এবার যদি ভাবিস ইলেকট্রনিক কনফিগারেশন কি, আমি তোকে দেখিয়ে দিচ্ছি এরপরে কি করে করতে হবে। তোদের কাছে বইটই থাকলে কিন্তু খুলে বসিস, নাহলে কিন্তু দেখতে অসুবিধা হবে, ঠিক আছে? যেমন ধর একটা তুই যে কোনো একটা ইলেকট্রনের নাম বল, বা একটা কম্পাউন্ডের নাম বল, ছোটোখাটো একদম সোজা। ধর অক্সিজেন, অক্সিজেনে কটা ইলেকট্রন আছে সুমেদা? 8টা। 8টা ইলেকট্রন আছে, চল ঠিক আছে, অসুবিধা নেই। তো এর ইলেকট্রন কনফিগারেশন, ঠিক আছে, ইলেকট্রন কনফিগারেশন বলা হয়, মানে কোন সাবশেলে বা শেলে কটা ইলেকট্রন। তো প্রথম দুটো কোথায় যাবে বল? এসে যাবে। এসে যাবে না, কোন এসে যাবে সেটা আবার ক্লিয়ার করে বলতে হবে। 1s। হ্যাঁ, 1 লিখবি, এস লিখবি। কটা ইলেকট্রন গেছে? দুটো, উপরে একটা 2 লিখবি, ঠিক আছে। তারপরে যাবে কোথায়? 2s এ। 2s। হ্যাঁ, 2s এ। 2s 2s কটা যাবে? দুটোই চলে যাবে। বাকি হাতে পড়ে থাকলো কটা? 6। 6। তাহলে কোথায় যাবে? তুই কি শিওর 6 থাকবে? 4টে দিয়ে দেওয়ার পরেও 6টা কি করে পড়ে থাকে? দুটো থাকবে, দুটো। শিওর? 2 এর 2 4, আর এখানে রয়েছে 8টা। নিজে বললি 8টা ইলেকট্রন, এখানে দিলি দুটো, এখানে দিলি দুটো, 4টে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। যোগ বিয়োগ ভুল করছিস কেন তোরা? 2s এর পরে কি আসে? 2p, তাই তো? p এর জন্য কটা পড়ে থাকলো? 4টে। মনে রাখবে কিভাবে ইলেকট্রন কনফিগারেশন করবি সবসময় এইভাবে। এবার আসে স্পিন ইলেকট্রন নাম্বার, যে স্যার এদের দুজনের মাঝখানে কমা দিতে হয় না? না না না, পরপর টমা দিতে হয় না, ঠিক আছে। এবার এটাকে যদি তুই ভালোভাবে ছবি এঁকে বোঝানো হয়, ওই স্পিন ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন, যেটা বোঝানোর জন্য কিভাবে করা হয়, এটা করা হয় এইভাবে, বাক্স বাক্স কেটে। প্রথম বাক্স হলো, এটা হলো 1s, ঠিক আছে, সোজা ইলেকট্রন, উল্টো দিকের ইলেকট্রন 2s, একটাই বাক্স, কটা ইলেকট্রন থাকবে? একটা। তারপরে আসলো 2p,
পি এর ঘরে কটা বাক্স থাকবে, কটা পি থাকে, 3টে পি। তো এরকম করবি, 3টেই বাক্স, হ্যাঁ মনে থাকে যেন। এবার কটা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন। এটা হলো পলিস এক্সক্লুশন থিওরি। কীভাবে প্রত্যেকটা ঘরে আগে একটা একটা করে যাবে, 1 2 3, তাও পড়ে থাকলো 4টে, তারপরে এটা ভরতে ভরতে আসবে, আর নেই নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার স্পিন ইলেকট্রন কিভাবে, কি জিনিস, কিভাবে ভরানো হয়। হ্যাঁ স্যার। আগের দিনই এটা বুঝিয়ে দিতাম, এই ইয়েটা যদি থাকতো, বোর্ডটা যদি আমি ইউজ করতে পারতাম। ঠিক আছে, আগের দিন মাথা কাজ করছে না। হ্যাঁ, এবার বুঝতে পারছিস, ক্লিয়ার হয়েছে কি হয়েছে ব্যাপারটাগুলো? আচ্ছা, এটা হলো ইলেকট্রন কনফিগারেশন। কিছু কিছু সময় দেখা যায় ওদের সেই ম্যাগনেটিভিটি, আমি বলেছিলাম না, ম্যাগনেটিভিটি যদি কাউর, তোর প্যারাম্যাগনেটিভিটি যেটা থাকে বা ডায়াম্যাগনেটিক সিচুয়েশান, সেগুলো হয়। সেগুলো তো সলিড স্টেটে আমি বেশি করে পড়াবো। এই যে এই সিঙ্গেল ইলেকট্রন যদি বেশি থাকে, এরা অন্য পাশের সিঙ্গেল ইলেকট্রনকে, মানে উল্টো দিকে ঘোরা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে হালকা হালকা করে। এইগুলোর জন্য তোর গ্র্যাভিটেশন বা ম্যাগনেটিজম ইউজ হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখিস। যাই হোক, বোঝা গেল? এবার ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই, আর কারোর কোনো সমস্যা নেই এটা নিয়ে? আর কোনো সমস্যা আছে এই ওই আগের চ্যাপ্টার থেকে থাকলে বল। নেই তো? আচ্ছা, লাস্ট শুক্রবার কি পড়িয়েছিলাম তোদের? পড়িয়েছিলাম আর শুক্রবার অন্য একটা স্যার পড়েছি। কি পড়িয়েছিল স্যার? স্যার ওই যে লাস্টে যে অরবিটালস গুলো, হুম। অরবিটাল মানে গ্রাফ গুলো একটু এক্সপ্লেন করেছিল, নোট গুলো মানে শেপ গুলো কি করে ফর্ম হয়, স্যার ওই সব বলেছিল, পজিটিভ গ্রাফ দিয়ে এক্সপ্লেন করেছিল। এস সেল, বি সেল, এন সেল, নোট গুলো, নোটটা বলেছিল কি, আচ্ছা, ফর্মুলা বলেছিল। কতগুলো ফর্মুলা আছে। ফর্মুলা মানে ওই ফর্মুলাও না, অত চাপের ফর্মুলাও না। আমি তোদের আগের দিন পড়িয়েছিলাম, তোরা ভুলে গেছিস। সেটা হলো ওই যে L-1 কীভাবে কী করতে হয়, ওইটাই, আর কিছু না। মানে এটা যদি থাকে আর একটা কতটা হবে, এটাই তো, আর কি হবে দেখাচ্ছি তোদের। তাহলে আমি অন্য চ্যাপ্টারে যাব না, এই চ্যাপ্টারে কোশ্চেন অ্যান্সারই করাবো। মানে এটা তো তোদের এখন এই ক্লাসগুলো স্লোই চলবে, কারণ এই ক্লাসগুলো জোরে করালে এই ক্লাস যদি নর্মাল ক্লাসের এগিয়ে বেরিয়ে যায়, খুব সমস্যা হবে। আর কোনো অসুবিধা আছে যে কি এই চ্যাপ্টারের থেকে কিছু প্রবলেম আছে? তাহলে সেটা বলে দে আমাকে। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চল আমি অন্যগুলো দেখাতে থাকি তোদের। ওকে, কোশ্চেন অ্যান্সারে করা এই চ্যাপ্টারের থেকে কী করে আসতে পারবে, সেটাই বেটার হবে। অ্যাসাইনমেন্টটা আমায় শুধু দেবাংশু হাফ পদ একটুখানি দিয়েছিস, আর কেউ তো দেয়নি। যাই হোক, এগুলো স্যার করতে পেরেছিলাম, বাকিগুলো স্যার এখনো করছি। ওইগুলো ওইটুকুনি হারাইছিলাম, যে যতটুকু হয়েছে সেটা তো পাঠিয়ে দিই।
স্যার ওখানে একটা বি পার্ট করিনি স্যার, ওটা পারছিলাম না। করিয়ে দেবো। আগে নিজে চেষ্টা করতে থাক, তারপর তো করবে। সব করিয়ে দেবো, চাপ নেই একদম। পর 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 করাতে থাকবো আমি। দাঁড়া। দেখতে পাচ্ছিস কোশ্চেন ক্লিয়ারলি? স্যার একটু হেজি আসছে। দাঁড়া। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। দেবাংশু দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। এবার একটা একটা করে প্রথম থেকে কর, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা পর, খাতায়ও লেখ, পর পর করতে থাক, যত কটা সম্ভব আজকে করব আমরা। প্রথম কোশ্চেনটা আস্তে আস্তে পড়, কোনো অসুবিধা থাকলে আমার। ঠিক আছে? The radius of hydrogen atom in the ground state is 0.53 angstrom. The radius of Be3 plus ion in the similar state is what? বল। কি করে করব? চলো, না পারলে বল, বা কী করে করতে হবে একবার মনে করে দেখ। আগের দিনে আমি তোদের নোট বা বই খাতার মধ্যে লিখে রাখা দরকার, যে রেডিয়াস ক্যালকুলেশন করার একটা ইকুয়েশান আছে, সেটা কি ছিল? বোর মডেলের থেকে রেডিয়াস ইকুয়েশন করার একটা ইকুয়েশান ছিল। চলো, বাড়িতে তো পড়াশোনা করছিস না দিনের শেষে, এইটুখানি তো শিওর। হ্যাঁ,
সুমেদা কি হবে? বসে থাকলে হবে না, করতে হবে। আমি তো আগের দিন বলেছিলাম ফর্মুলাটা কি। করলে হবে। স্যার এটা কি ডি হবে? কি করে করতে হবে সেটা বল। বি হবে না এ হবে, পরে আমি আসছি। কি করে করতে হবে? না, আমার তো মনে হলো বেরিলিয়াম যদি 3+ হয় তাহলে ও হাইড্রোজেনের ক্যালকুলেশনটা কি মতো হবে? হয়ে যাবে। ক্যালকুলেশনটা কি করতে হবে সেটা ভাবে। হ্যাঁ। মনে পড়ছে না? হ্যাঁ। mvr is equal to nh/2 পাই, এই ক্যালকুলেশন থেকে r is equal to বের করা হয়েছিল, মনে নেই? হ্যাঁ, সেখান থেকে r is equal to একটা বড় ক্যালকুলেশন করে দিতে বলেছিলাম, যে কত নম্বর থেকে কত নম্বর থেকে একদম ছোটও করে দিয়েছিলাম। তারপরে ঠিক আছে, অনেকগুলো ইকুয়েশন আছে, অনেকভাবে পড়া যায়, বাট আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটার একটা ফর্মুলা ছিল, মনে করে দেখ। যখন আমি আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম যে sorry, যখন বোরের যে মডেলটা ছিল সেখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছিল, যে হাইড্রোজেনের যে ইকুয়েশনটা ছিল, সরি হাইড্রোজেনের যে মডেলটা ছিল, হাইড্রোজেনের যে রেডিয়াস ছিল, সেখানে ওদের যে এম ভি আর ইজিক্যাল টু NH/2 ঠিক আছে, এটা ইকুয়েশন ছিল। এবার এইখান থেকে যদি ক্যালকুলেট করিস ইলেকট্রনের রেডিয়াস পাওয়া যায়। তো আমি তো এখন অতটা ক্যালকুলেট করব না, যেটা ছিল বা যেটা না ছিল 3-4 রকমভাবে তোদের বইতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোর ইয়েতে লেখা রয়েছে। বাট একটা ক্যালকুলেটর সিম্পল যে একটা ক্যালকুলেশন ছিল, যে যে কোনো অ্যাটমের জন্য বা যে কোনো জায়গার জন্য আমরা কোন জিনিসটা ইউজ করব, সেটাই আমি এখানে আজকে তোদের বলে দিচ্ছি। যে সরাসরি এই ইকুয়েশনটা পারলে সবসময় মনে রেখে দিবি, কারণ এখান থেকে কিছু কি বলবো, মানে পালানোর কিছু নেই। ঠিক আছে, মানে পালিয়ে যে অন্য কিছু করে তুই কিছু করতে পারবি সেরকম কোনো নেই। আমি তোদের ক্যালকুলেশনটা আমি তোকে সিম্পলি আগে লিখে দিচ্ছি, যে পুরো জিনিসটা কি আছে। এটা হলো সরি আর এটা হলো রেডিয়াস, যে কোনো জিনিসের জন্য, মানে যে কোনো তোর হাইড্রোজেন বোরের মডেল থাকতে হবে, এবং মনো ইলেকট্রনের অ্যাটমের জন্য এটা সবথেকে বড় ব্যাপার। মনো ইলেকট্রনের অ্যাটমের জন্য কি করে সম্ভব বা কি না করে সম্ভব তার উপরে, কারণ অনেকগুলো এখানে সিচুয়েশান আছে, সবগুলো তো আমরা যাচ্ছি না, সবগুলো নিয়ে আমাদের এখন কথা বলেও লাভ নেই। যেটা আমাদের এই মুহূর্তে দরকার আমি তোকে লিখে দিচ্ছি। 4 pi n square h square, sorry 4 pi n square h square by m z e square। ঠিক আছে, কোনটা কি? এটা হলো গ্রাউন্ড স্টেটের এনার্জি, প্লাঙ্কস কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ, জেড হলো অ্যাটমিক নাম্বার। এবার এটাকে যদি তুই, এত বড়টা তো সবসময় মুখস্থ করে রাখা যায় না, না এটা নিয়ে সবসময়
চলা যায় বা সব কিছু করা যায়, তো আমরা এটাকে অনেকটা ছোট করে নিই অনেক সময়, মানে ছোট করে একটা সিম্পল ফর্মেও ফেলে দিই। সেইটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, তোদের তো মনে হয় না মনে টনে আছে। যাই হোক, আমি করে দিই। এরপরেও কি তোদের মনে পড়ছে না একটুও যে একটা ছোট্ট ক্যালকুলেশন দিয়ে করা যায়? আর কি বলবো, এটা লিখে না, দুঃখের বিষয় আমার। ঠিক আছে, 0.529 এই নাম্বারটা যেন মুখস্থ থাকে, ইন্টু এন স্কোয়ার জেড, দূর বাজে হয়ে যাচ্ছে, এন স্কোয়ার জেড আর্মস্ট্রংয়ে বেরোবে এটা। এইটা খাতার মধ্যে চট করে লিখে ফেল, 0.529 ইন্টু এন স্কোয়ার জেড। স্যার ফর্মুলাটা একটু বলবে? এটাই তো বললাম, এর উপরে এটা হলো অ্যাকচুয়াল ওটা কি? ফর্মুলা আর এটা হলো ক্যালকুলেট করা স্যার ফর্মুলা। 4 না পাই না, তুমি f টু দি মুখে পাওয়ার বলো। কি? হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। 4 পাই f টু দি পাওয়ার কি? আরে তোরা শুনলি না আমি কি বললাম? 4 পাই এটা হলো এনার্জি, ঠিক আছে, গ্রাউন্ড স্টেটের এনার্জি। এন স্কোয়ার কত নম্বর ইয়েতে রয়েছে, মানে কত নম্বর অরবিটালে রয়েছে, এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হলো ইলেকট্রনের মাস, জেড হলো ওর অ্যাটমিক নাম্বার, ই হলো ইলেকট্রনের চার্জ। এটা হলো অ্যাকচুয়ালটা, তো অতগুলো তো সবসময় মনে থাকে না, সব থেকে বেটার হলো এইটা, 0.529 ইন্টু 10⁻, এই সরি এন স্কোয়ার জেড। ঠিক আছে, এবার যদি তুই কোশ্চেনটা পড়িস তাহলে বুঝতে পারবি। রেডিয়াসে হাইড্রোজেনের বলে দিয়েছে, আমারও দেখে লাভ নেই, আমার বেরিলিয়াম বলেছে BE3। তো যদি BE3 নিয়ে ক্যালকুলেট করি সেই জায়গাটায়, তো সেম জিনিস, তো রেডিয়াস আর ইজিক্যাল টু 0.529 ইন্টু এন কত, এন হলো রেডিয়াস বলেছে, দেখ তো একবার ও রেডিয়াসটাই কী আছে, সরি কোশ্চেনটা একবার আমি দেখি। B3 প্লাস আয়ন, 5.4 B3 প্লাস আয়ন, জিরো। আসছি দাঁড়া, শুনছি আমি তোকে অ্যান্সার। B3 মানে হলো বেরিলিয়াম। বেরিলিয়ামে কটা ইলেকট্রন আছে? বেরিলিয়ামে 4টে ইলেকট্রন আছে, তাই তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ কি না, তাই না? তো হ্যাঁ ফার্স্টেরটার কত জানতে চাইছে, তাহলে n ইজিক্যাল টু এখানে কত হবে, 1, 1 নম্বর যেটা, ঠিক আছে, বাই জেড। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে, 4, এটা গুণ করলে যা হবে তাই, এটা হবে অ্যান্সার। কত আসছে করলে? কত আসছে? জলদি কর জলদি কর। স্যার এনটা কি লিখলেন? এন মানে হলো কত নম্বর অরবিটে আছে, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। তো এখানে বেরিলিয়াম B3 বলেছে, B3 প্লাস বলেছে, তাহলে 3টে। বেরিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? 4টে ইলেকট্রন থাকে। 4টে। তো যদি 3টে বেরিয়ে যায়, 1 নম্বর লাস্টেরটা কোথায় থাকবে, কত নম্বরে থাকবে? অবভিয়াসলি কেতে থাকবে, মানে ফার্স্ট অরবিটালে থাকবে, তো সেটাই এন মানে 1। কনফিউজ হচ্ছিস কেন? আমার কিন্তু উত্তর বেরিয়ে গেছে, তোদের এত সময় লাগছে না। স্যার এখানে তো আমার উত্তরের সঙ্গে এখানে তো কারোরই উত্তর মিলছে না। স্যার 0.132 তাহলে এখানে 2, আমারও তো তাই বেরোলো। তোর কি করে বেরোলো না সুমেটা, আমি সেটা না, বুঝতে আমার তো পারছি। অন্য কিছুই বেরোলো। 0.1325। সেটা কি করে সম্ভব? 2 নম্বরটা আসছে আমার, ওরও আসছে তাই, 0.13225 বা হ্যাঁ স্যার, 25, হোয়াট এভার, যেটা সবথেকে আমার কাছে আছে সেটাই আমি লিখবো। আমার তো তাই আসলো। তো কি 0.13225।
তাহলে আরে মোবাইলে করছিস, মোবাইলে ক্যালকুলেটরে তো আছে, সেটাও তো ইউজ করে দেখতে পারিস। দেখতে হবে। ও হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, এটা লিখে রেখে দে ভালো হ্যাঁ। করে, স্টার মেরে, যে রেডিয়াস মাপতে গেলে কি করে করতে হবে। এন মানে হলো কত নম্বর রেডিয়াসটা মাপছি। তো এখানে বেরিলিয়ামে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, একটা পড়ে আছে, একটা মানে হলো প্রথম থাকবে, দুটো থাকলেও মানে প্রথম থাকবে, 3 আর 4 হলে আবার কিন্তু সেকেন্ডটা হতো, এন এর জায়গায় 1 হতো না, ওখানে 2 স্কোয়ার দিতে হতো। আর জেড মানে হলো ওর অ্যাটমিক নাম্বার, যে কোনো নিলে। তো বেরিলিয়ামে 4 অ্যাটমিক নাম্বার, 4টে ইলেকট্রন আছে তাই, বা 4টে প্রোটন আছে। তো ব্যাস, মনে থাকবে তো কি কোন ইকুয়েশন দিয়ে করবি এটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ধরনেরই কোশ্চেন পাবি। চলো নেক্সট যাই। এই ধরনের কোশ্চেনও করা উচিত। দ্য ওয়েভ নাম্বার অফ দ্য ফার্স্ট লাইন। এটা কর, 2 নম্বরটা কর, 2 নম্বরটা লেখ, আগে খাতায় লেখ, লিখে লিখে কর, সময় নিক, অসুবিধা নেই। এটা আবার কোথায় গেল? এটা কোন এরিয়ার বুঝতে পারছিস সুমেদা? এই 2 নম্বরটা কোথা থেকে, মানে এটা কোথা থেকে করতে হবে বুঝতে পারছিস? যে বালমার সিরিজ, হাইড্রোজেন, এটা কোন এরিয়ায় কোন ইকুয়েশন দিয়ে করতে হবে বুঝতে পারছিস? ওয়েভলেন্থের ফর্মুলা দিয়ে। না, ওয়েভলেন্থের ফর্মুলা এক্স্যাক্টলি হবে না। এটা হলো যখন ইলেকট্রনগুলো হাইড্রোজেন স্পেকট্রাম পোর্শনটার মধ্যে যদি যাবি, দেখবি ওখানে লেখা রয়েছে যে একটা এনার্জি যখন, সরি, ইলেকট্রনগুলো একটার থেকে আরেকটা যখন লাফ দিয়ে চলে আসে, তখন কি কি অ্যামাউন্টে এনার্জি ওরা লুজ করছে। ঠিক আছে, সেই ক্যালকুলেশন থেকে
এখানে যেই ইকুয়েশনটা মোস্টলি এখানে কাজ করবে সেটা হলো, আমি দেখিয়েছিলাম আগের দিন, আগের প্রবলেম হলো, তোরা জানি না মনে আছে কি নেই, তো আমি তাও এটার উপরেই লিখে দিচ্ছি এখন, যে কি ছিল 1/λ ইকুয়াল টু RH, ঠিক আছে, ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ঠিক আছে। তো কোশ্চেনটা ছিল দ্য ওয়েভ নাম্বার অফ ফার্স্ট লাইন অফ বালমার সিরিজ অফ হাইড্রোজেন ইজ এত, দ্য ওয়েভ নাম্বার অফ দ্য ফার্স্ট বালমার লাইন অফ লিথিয়াম টু আয়ন কি হবে। ভালো করে দেখ, এখানে N1 আর N2 দুটো কোথার থেকে কোথায় নেমেছে। N1 মানে হলো যেখানের থেকে যেখানে ইলেকট্রনগুলো গেছে সেইটার ক্যালকুলেশন হলো এই এরিয়াটা, আর কিচ্ছু না এটা। আর তুই নিশ্চয়ই জানিস 1/λ মানেই কিন্তু নিউ ড্যাশ বা ওয়েভ নাম্বার, সেটাকে একটু কেত মেরে এখানে বলেছে যে ওয়েভ নাম্বার, তো আলটিমেটলি 1/λ, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা দিয়ে করতে হবে। সব থেকে ভালো হতো যদি এইগুলো অনলাইনে পড়াতে গেলে আবার পুরো রেডি করে রাখতে হয়, যাই হোক খুব একটা অসুবিধা হবে না, সময় নিয়ে আস্তে আস্তে একটা দুটো করে করাই। এগুলো কনফিউজিং হঠাৎ করে লাগবে তোদের কাছে, নতুন কনসেপ্ট তো সেই জন্য আমি বলে দিচ্ছি। আমি আগে বল মনে আছে কি না, যদি বই হাতের কাছে বই আছে তোদের দুজনের, না বইটাই ছাড়া পড়তে বসেছিস দেবাংশু? হুম, স্যার আছে। ঠিক আছে, হাইড্রোজেন স্পেকট্রা পার্টটাই যা গিয়ে খোঁজ, দেখ আগে একবার চোখ বুলিয়ে নে, তাহলে দেখবি ইজি হয়ে যাবে। আমি বলে দিচ্ছি এটা কোথার থেকে এসছে বা কিভাবে করতে হবে। সুমেধা একবার চেক করে নে, তারপর আমি করে দিচ্ছি। হাইড্রোজেন হাইড্রোজেন স্পেকট্রা, হ্যাঁ স্যার। দেখ ওখানে যে কেউ কোথার থেকে নড়াচড়া করতে গেলে আমি যে ইকুয়েশনটা লিখেছি দেখ ছোট্ট করে 1/λ ইকুয়াল টু RH, এটা এই এরিয়া এই জায়গায় আচ্ছা। চোখ রাখ। তো ওখানে কি বলেছে, ওটা কখন ইউজ করবো এই ফর্মুলাটা দেখা, দেখে বল। স্যার মানে এই ফর্মুলাটা কোথায় ইউজ করবো সেটা? ফর্মুলাটা কিসের থেকে এসছে, কোন জায়গায় ইউজ করি আমরা, দেখে বল। স্যার বার্মার, স্যার বার্মার সিরিজ থেকে এসছে স্যার, ভিজিবল স্পেকট্রাম। বালমার সিরিজটা কোনটা মনে নেই একদম? স্যার এন, স্যার ওই কি বলে N2 যে এসছে। N2 এ এসছে, তার মানে যেখানে এসছে N2। এবার এখানে যদি ভালো করে দেখি যে এই ক্যালকুলেশনটা, আমি এবার ইয়েতে নিয়ে যাচ্ছি, এটার মধ্যে ভালো করে দেখাচ্ছি। এবার তোদের কোশ্চেনটা দেখাই যে এটা কি করে হলো বা কি জিনিস বা কেমন ভাবে এটা করতে হয়। একবার পড়াচ্ছি পুরো কনসেপ্ট তোদের আবার পড়াতে হচ্ছে, এটাই হলো দুঃখ বাড়িতে না পড়ার অসুবিধা। দেখ দেখ ছবি এঁকে দিয়েছিলাম আগের দিনও মনে নেই তো, যখন ইলেকট্রনগুলো এক একটা জায়গা থেকে এসে পড়ে, ঠিক আছে, তো বিভিন্ন জায়গার থেকে এসে পড়ছে, তো ডিপেন্ড করছে কত নম্বরে ফেরত আসছে। আর যখন উপরের থেকে নিচে নামে বা উপরের এনার্জি লেভেল থেকে নিচের এনার্জি লেভেল যাবে কি হয়, এরা লাইট ছাড়ে, ঠিক আছে। এই লাইটগুলোকে যে যেরকম জায়গার থেকে আসছে, তো
প্রথম যদি আসে তাকে আমরা একটা সিরিজ বলি, তাকে কি বলি? যদি একদম ফার্স্ট সেলে আসে তাকে আমরা কি সিরিজ বলি? যদি একদম ফার্স্ট সেলে আসে তাহলে যে লাইট ছাড়ে তাকে কি সিরিজ বলি? বল বল বল, শিগগির বল, বই দেখে বল। স্যার লেমন। লেমন সিরিজ, তাই না? এবার যদি যে কোনো জায়গা থেকে 2 নম্বরে আসে তাকে আমরা কি বলি? বালমার, তাই না? সেটাই লেখা থাকবে বইতে। সুমেধা বুঝতে পারছিস তো? না হলে জিজ্ঞেস কর, বলে দেবো। সুমেধা ঘুমিয়ে পড়েছে, বোরিং লাগছে বলে। হ্যাঁ স্যার পাচ্ছি। বুঝতে পেরেছিস? এটাকে বার্মা সিরিজ বলে। তো এখানে কোশ্চেনটা, এবার আমি যদি তুই একবার একটু কোশ্চেনটা যদি ভালো করে দেখিস, লিখে নিয়েছিস আশা করি। দ্য ওয়েভ নাম্বার অফ ফার্স্ট লাইন অফ বার্মা সিরিজ অফ হাইড্রোজেন ইজ 150 সামথিং কিছু একটা বলেছে। তাহলে লিথিয়াম 2+ এর কত হবে? হাইড্রোজেনের বলে দিয়েছে, লিথিয়াম 2+ এর কি হবে? তো বেসিক্যালি যদি তোরা ভালো করে ভাবিস যে লিথিয়াম 2+ এও একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনও একটা ইলেকট্রন থাকে, তার বেশি কিছু থাকে না। তো অ্যাটলিস্টলি এদের একটা জিনিসই চেঞ্জ হচ্ছে, সেটা হলো এদের জেড। জেড ছাড়া কিছু চেঞ্জ হচ্ছে না। এবার আমাদের কি জেড কোনো কাজে লাগবে? লাগবে কি লাগবে না আমরা জানি না। এটা আমাদের একবার ছোট্ট করে দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে, বা যেটা আমাদের কোনো কাজে লাগলো কি লাগলো না। তো এবার যদি তুই ক্যালকুলেশন দেখিস তাহলে ওখানে আমাদের এই এগুলো হিসেব করার ক্যালকুলেশনটা এরকম থাকে, যেটা দিয়ে আমি করাই। বা এই ইকুয়েশনটা হলো নিউ ড্যাশ ইজ ইকুয়াল টু, সরি, নিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মানে ওয়েভ 1/λ, ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু জেড স্কোয়ার। তো জেড আমার কাছে লাগলো 1n² মাইনাস 1n² এটা হলো ফর্মুলা। এটা দিয়েই আমরা এই বালমার ফালমারের যত অঙ্ক আছে চোখ বন্ধ করে, 1000টা হোক 2টো হোক যেখানে হোক সেটা হবে। এবার বলেছে বালমার সিরিজের ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন কখন হবে? যখন 2-এর 3-এর থেকে 2 হবে, এটা হবে ফার্স্ট লাইন। তার মানে আসছে এই n1 যেটা প্রথমে আসছে সেটা হলো এখানে 2 হবে, তাই তো? বালমার সিরিজ মানে যেখান থেকে খুশি হোক 3-এ 2-এ আসবে। আর ফার্স্ট লাইট মানে হলো অবভিয়াসলি 3-এর থেকে 2-এ আসবে, এটা স্বাভাবিক কথা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি যে কি করে ক্যালকুলেট হবে, তো আর এইচ এর ভ্যালু আমি মুখস্থ নেই, ধর আর এইচ মনে নেই, কিন্তু এখানে আমাকে জেড স্কোয়ার কত বলে দিয়েছে? হাইড্রোজেনের জেড কত দিবেন্দু, এই সরি দেবাংশু? 1। তাহলে 1² হলো। আর এখানে আমরা যদি এটা ক্যালকুলেট করতে পারি, 1/2² মাইনাস 1/3² সামথিং লাইক একটা যাবে। এটার ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে, এটা নাড়াবি না। এই যে 1/2² মাইনাস 1/3² এটাকে নাড়াবি না, ঠিক আছে? অ্যান্সারে কিন্তু দিয়ে দিয়েছে প্রথমে 152000, এইটার ভ্যালু হলো 152000 বলে দিয়েছে, ঠিক আছে? তো আর এইচ ইন্টু এইটার ভ্যালু হলো 152 × 000। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটুখানি বোঝা গেল। এবার আমাকে বলেছে লিথিয়াম 3+ বা লিথিয়াম 3+ এর জন্য বা লিথিয়াম 2+ এর জন্য আমরা কি করতে পারি। তো সেম জিনিস আমরা যদি আবার করি, ইজ ইকাল টু 1/λ ইজ ইকাল টু আর এইচ। লিথিয়ামের কত অ্যাটমিক নাম্বার সুমেদা? হ্যাঁ 3। হ্যাঁ 3, ঠিক বলেছিস। তাহলে মাথায় থাকবে 3² ইন্টু 1n² মাইনাস 1n²। এটাও কিন্তু সেই বালমার সিরিজই বলেছে, তার মানে এটা 2 হবে, এটা 3 হবে। তো আলটিমেটলি 3 3 কত হবে? 3 দুগুণী, সরি এটা 9 হলো, 3 এর স্কোয়ার, কোনো অসুবিধা আছে? আর আর এইচ ইন্টু 1n²/1n², এটার ভ্যালু কত এখানে? 152,000। কত এটা অ্যান্সার? 136
80000 হ্যাঁ, এবার চেক কর তো আমাদের সঙ্গে কোথাও এখানে মিলছে ফিলছে নাকি, বা এরকম কোনো অসুবিধা আসছে নাকি। স্যার অপশন কি স্যার ফোর্থ অপশন। হচ্ছে, অ্যান্সার বেরিয়েছে ক্যালকুলেশন করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস কি করে করতে হবে? আমি তোদের এগুলো ম্যাথমেটিক্যাল বেসগুলো করাচ্ছি, এগুলো সবচেয়ে কঠিন। মানে কঠিন এটা নয় যে করতে কঠিন, প্রথমবার দেখছিস তাই কঠিন মনে হচ্ছে। এগুলো হলো একবার ফর্মুলা যদি মুখস্থ করিস সব এক, সব এক, মানে হুড়িয়ে এক। সেই জন্য আমি করাচ্ছি, এগুলো একটু স্যার বুঝে আর নিস। একবার ওই পেজটা দেখুন। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি আবার ওই পেজটা। স্যার একবার ওই পেজটা দেখুন। হ্যাঁ, এটা দেখ কি করে করা হয়েছে, বুঝতে হ্যাঁ পেরেছিস? স্যার। আমার ধর আর এইচ নেই, আমার রিডব্যাক কনস্ট্যান্ট মনে নেই। আর এইচ মানে হলো রিডব্যাক কনস্ট্যান্ট, কত আমার মনে নেই, স্বাভাবিকভাবে অত বড় নাম্বার মনে থাকলো না, এটা সেই জন্য করে দিয়েছে। সুমেধা বুঝতে পেরেছিস কি করে করা হলো? হ্যাঁ স্যার। সোজা, কিন্তু তোদের কাছে নতুন, একটু কমপ্লিকেটেড। এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড আমি জানি, এটা হলো ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার গোটা তোদের 11-12 সিলেবাস, এটা সত্যি কথা। কিন্তু একবার করতে করতে দেখবি আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, এমন কোনো চাপ নেই। এরপর এই ধরনের অঙ্ক দিলে একবারে পেরে যাবি দেখবি। স্যার 3 স্কোয়ারটা কেন হলো? জেড 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 মানে কি? ও আচ্ছা আচ্ছা। অ্যাটমিক নাম্বার। যে অ্যাটমের জন্য করছি সেই অ্যাটমকে তো জায়গা দিতেই হবে তোকে একটু। ইকুয়েশনটা লিখিস নি, যেটা আমি প্রথমে লিখে দিলাম ভালো করে, ওই ইকুয়েশনটা স্টার মেরে তলায় রেখে দে, ওটাই মুখস্থ করতে হবে তোকে, আর কোনটাকে কি বলে সেটা, ঠিক আছে? স্যার এসে আসছে। হ্যাঁ রেজি, দাঁড়া। 6 নম্বরটা কত হবে বল? এটা তো একদম সোজা। 6 নম্বরটার অ্যান্সার বল, স্যার দেখতে পাচ্ছিস না? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সিগনিফাইস হোয়াট, একটু আজকেই পরিচিতদের। শুনতে পাচ্ছি না আমি। সুমেধা, কি নেট ফেট চলে গেল নাকি আমার? হ্যালো স্যার ওরিয়েন্টেশন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। ওরিয়েন্টেশন, স্যার এই এত সময় লাগে? আজকেই তো পড়ালাম একদম, যে কোন দিকে থাকবে। স্যার শোনা, ঠিক আছে, ঝড় স্যার উঠেছে আবার, কেটে কেটে যাচ্ছে। ঝড় উঠেছে, স্যার শোনা যাচ্ছিল না? ঝড় উঠেছে আমাদের এখানে আবার। এইখানেও তো হচ্ছে স্যার অনেক জোরে। হচ্ছে, এটা সোজা। চল নেক্সট গেলাম, এটা বল। 7 নম্বরটা কর, একটা একটা করে করি, যত সময় লাগে লাগুক, সব কটা আমরা করবো আজকে অল্প অল্প করে। বল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। পড়ে পড়ে কর।
which of the following statement is false? When an electron jumps from one orbital to another orbital, energy is either emitted or absorbed. Azimuthal quantum number determines the number of subshells. No two electrons in an atom can have Sir, 4. all four quantum orbital of higher energy is filled up fast before filling up an orbital of lower energy. আচ্ছা, তুই বলেছিস 4, আর আরেকজন কি বলছে? দেবাংশু? স্যার 4। হ্যাঁ, কেন? আজকেই পড়িয়েছি এইটা। স্যার আগে স্যার লো এনার্জি আগে ফিল হবে, এনার্জি তারপর হাই থেকে এনার্জি দিকে যাবে। ভেরি গুড, এই তো পাচ্ছিস। তাহলে সোজা জিনিস পারবি না মানে? যেগুলো কঠিন একটু কঠিন নয়, একটুখানি কনসেপচুয়াল প্রবলেম। হ্যাঁ, এইটা কর, এটা ম্যাথ আবার এসছে। 8 নম্বরটা কর, আর একটা নতুন টাইপের চিকির করে ফেল। এটা সোজা, এটা আমি বলে দিচ্ছি। বইয়ের মধ্যে বই খোল, দুজনেই বই খোল, ফটো ইলেকট্রিক এফেক্ট, এটাই যা গিয়ে আমায় করে বল কি করতে হবে। এটা ফটো ইলেকট্রিক এফেক্ট যেখানে রয়েছে, শোনা যাচ্ছে না বাবা। ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, বইয়ের মধ্যে ফটো ইলেকট্রিক এফেক্ট। ওখানে তো একটাই ফর্মুলা, এই HV equal to HV0 plus half into MEV square। বল এবার এখান থেকে কি করে করা যেতে পারে। এখানে কোশ্চেনটা একবার পড়ে দেখ। দ্য কাইনেটিক এনার্জি অফ এ ইলেকট্রন এমিটেড when light of frequency 3.5 into 10 to the power minus 15 hertz falls on a metal surface having threshold frequency of 1.5 into 10 to the power minus 15 hertz। h তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলে দিয়েছে, ঠিক আছে। কাইনেটিক এনার্জিটা কত বলেছে, এটা তো একদম ইকুয়েশনে ফেললে হয়ে যাবে, এটা আমাকে বলতে হচ্ছে কেন? সব বলে দিয়েছে ওখানে। সুমেধা কি করে হবে বল? একটু দাঁড়া। দাঁড়িয়ে গেছি। একদম সোজা, শুধু ফর্মুলায় ফেলে দিলেই হবে। এখন না যদি আমার পুরোটা তোকে পড়াতে হয় আবার। স্যার 1 মিনিট, এখন লাইট চলে গেছে। এখানে যা হাওয়া দিচ্ছে আজকে।
চলো ঘুমিয়ে পড়বো আমি। এই ফর্মুলাটা ইউজ করা যাবে না? এইচ নিউ ইজিক্যাল টু এইচ নিউ জিরো, যেখানে থ্রেশহোল্ড ক্যাপাসিটি বলে দিয়েছে, সব বলে দিয়েছে এখানে। কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন এমিটেড, মানে এখানে কাইনেটিক এনার্জিটা বের করতে বলেছে, ওই লাস্টের যেটা আছে সেটা বের করতে বলে দিয়েছে, ঠিক আছে? স্যার একটু কোশ্চেনটা দেখাবে, অপশন গুলো বলবে। কোশ্চেন লিখিস নি তুই? কি বদমাস! দেখ, এটা কি 1.32 ইন্টু 10⁻⁻18 হবে? ক্যালকুলেশনে এসছে কি আমি জানি না, আমি করছি না তো, তোরা বল তাহলে করবো, যদি এসে গেছে তো ঠিকই আছে। একদম সোজা তো বলে দিয়েছে, দেখ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে আমার দিয়েছে। এলো। হ্যাঁ, তো এইচ তো দুটোর জন্যই কমন, এইচ নিয়ে তো কোনো সমস্যা নেই, এইচ তো বলে দিয়েছে 6.6 যেটা রয়েছে, ঠিক আছে? নিউ নিয়ে সমস্যা, নিউটা দিয়ে দিয়েছে, একটা বলে দিয়েছে, আর একটা বলেছে 3.5 বেসে লাগছে, আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ জিরো বলে দিয়েছে 1.5 ইনটু। দুটোই তো বলে দিয়েছে। হ্যাঁ, তো দুটো বলে দিয়েছে। এবার কাইনেটিক এনার্জি বের করা কোনো ব্যাপার এখান থেকে? যদি এই ইকুয়েশনটা তুই ইউজ করিস, এই ইকুয়েশনটা যদি ইউজ করিস, তাহলে কাইনেটিক এনার্জি এখানে কোনো ব্যাপার বল? একদম সিম্পল জিনিস না? এইচ বলে দিয়েছে, এইচও তো বলে দিয়েছে, তাহলে এইচ বলে দিয়েছে, নিউ হলো 3.5 কিছু একটা বললো, এখানেও এইচ বলে দিয়েছে, আর এটা হলো 1.5 কিছু একটা বলেছে। তো এটা কত বের করতে হবে? এটা কোনো, যদি অ্যান্সার বেরিয়ে যায় তাহলে সেটাই, আমি আর ওটাই ঝামেলা করছি না, যা বেরিয়েছে তাই। সোজা, একদম সোজা। দেবাংশু, বুঝতে পেরেছিস নাকি তোকে করে দেখাতে হবে? আচ্ছা, হ্যাঁ, এটা সোজা জিনিস একদম, ওই জন্য আমি বললাম। 9 নম্বরটা বল কি হবে? স্যার 1। কি হবে? স্যার 1। হ্যাঁ, 1। ইন্টেন্সিটি কি আছে? স্যার আগে শুনতে পাওনি? হ্যাঁ, স্যার আগে বললাম তখন কথা শুনতে পাওনি। শুনতে পাইনি আমি। এক হবে, তাহলে দুজনেই ঠিকই বলেছিস, একদম সোজা। এর একবার করবি দেখবি খুব ইজি হয়ে যাবে তারপরে। অঙ্কগুলোই খুব কঠিন। কঠিন না, প্রথম দিন দেখলে স্যার ওরকম ওই মনে হবে। ফর্মুলা হ্যাঁ, ফর্মুলা গুলো করতে কি ওটা বোঝা যাচ্ছে না, নাহলে এমনি স্যার এমনি ক্যালকুলেশন ফর্মুলা জেনে গেলে হচ্ছে, কিন্তু ওটা ফর্মুলা ফর্মুলা, কোন ফর্মুলা কোথায় ইউজ হবে সেটাই। সেই জন্য তো আমি বলে দিচ্ছি কোন কোন পোর্শনে আছে, একবার করবি আর করতে লাগবে না, দেখবি কোনো ব্যাপার না। এই 10 নম্বরটা বল, এটা ওই যেটা আমি আজকে শেখালাম সেটা দিয়ে। 19th ইলেকট্রন অফ ক্রোমিয়াম, ঠিক আছে? তো বেসিক্যালি 19 নম্বরটা কোথায় যাবে, ছবি এঁকে করো। আমি যেরকম বাক্স বাক্স করে এঁকে দেখালাম সেরকম করে করো, করলেই বুঝতে পারবে যে 19 নম্বরটা কোথায় যাবে। সে ক্রোমিয়াম হোক, ছাগল হোক, ইউরেনিয়াম হোক, সবই ঘুরে ফিরে একই জায়গায় আসতে হবে। কর, না করতে পারলে আমি করে দেবো আবার, না করা উচিত।
স্যার 3। স্যার হেজি আসছে স্যার, অপশনগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্যার আমারই হচ্ছে সি অপশনটা। সি, আচ্ছা চলো তোমার মাথা মানছি সি। দেবাংশু কি বলে দেখি। স্যার আমার সি আসছে, সি হবে। ঠিক আছে চলো, এবার আমি দেখিয়ে দিই যে কি হতে পারে ছোট্ট করে, তাই তো? এটাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1s2, 2s2, 2p6। যাই হোক আমি আর লিখছি না, বুঝে গেছি। হ্যাঁ, দুজনেই বুঝতে পেরেছিস, তাহলে কারোর কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট সবাই হয়ে গেছে, শিখে গেছিস। কিন্তু সময় যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কি করবো বল। ঠিক আছে। দেবাংশুর কথা তো স্যার 90% এখানে তো সময় আকাশ ঠিক। লাল হয়ে গেছে। হ্যাঁ, স্যার এখানে আকাশ লাল হয়ে গেছে। এখানে লাল সাদা কালো সব হয়ে গেছে। এবার জানলা ফাল্লা বন্ধ করি, ঝড় বৃষ্টি উঠছে। যাই হোক, তোমাদের ওদিকে পরে ঝড় বৃষ্টি গেছে, আমাদের এদিকে আগে হলো। আর কি করব, তোদের ওদিক থেকে ঝরে ঝরে এদিকে আসলো, আর কি করব। পাঠিয়ে দিয়েছিস প্যাকেট করে আমাদের বাড়ি। এই পরেরটাও কর, এটা আরও সোজা। 11 নম্বর, এটা অ্যান্সার পাবি হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। ওখানে একটা ইকুয়েশন আছে, সেটা দিয়েই সব হবে। কেস করেছে ঝড়, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল। খোল খোল খোল, খুলে শিগগিরই কর। কি হলো? হলো? স্যার ভেলোসিটিটা কত? ওখানে কি বলছে, দ্য আনসার্টিনিটি অফ দ্য পজিশন অফ দ্য মুভিং বুলেট অফ 10 গ্রাম ইজ 10 টু দি পাওয়ার
5 m ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি ইন দ্য ভেলোসিটি, সেটা তো বের করতে বলেছে। সব কি বলে দেবে নাকি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু কি ছিল? h/4 পাই। হ্যাঁ, তো এইচ মানে কি? প্ল্যাঙ্কস h/4। কনস্ট্যান্ট। এইচ তো গিভেন, এইচ তো অলরেডি জানিস, 4 পাই তো পাই এর ভ্যালুও জানিস, তাহলে তো তোকে ওই ডেল্টা এক্স বের করতে ফোর হবে। পাই তো ডেল্টা এক্স বের করতে পারবি না ক্যালকুলেট করে? কি বল। আর অ্যাকচুয়ালি ওখানে এক্স মানে তো তোকে ওখানে ভি বলেনি, ভেলোসিটি তো বলেনি তোকে, ওখানে এম ভি বলেছে, সেটা মনে রাখবি। ঠিক আছে, মোমেন্টাম বলেছে, সেই জন্যে গ্রাম মাস দিয়ে দিয়েছে, 10 গ্রাম দিয়ে দিয়েছে। ওখানে এক্স ইন্টু পি বোধহয় রয়েছে, ডেল্টা পি, বইতে পি থাকে। তো মোমেন্টাম মানে এম ইন্টু ভি, তো এম বলে দিয়েছে, এবার ভিটা বের করতে পারবি না? হ্যাঁ স্যার, করছি। হুম, কর। পায়ের ভ্যালু 3.14 নেবো না 22/7 নেবো? যা খুশি, যেটা মনে হয় তোর ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেটা নিবি। ওরে, তোদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে আমি ঘুমায় পড়বো আজকে। হলো না? এই রে। দাঁড়াও দাঁড়াও। সুন্দর।
answer 2. চেক করে নিই আমি। এক নম্বর অ্যান্সার। অ্যান্সার দিয়েছে এক নম্বর। ক্যালকুলেশন করেছিস তোরা জানিস? ওই তোর -10 5.2 10⁻28 মিটার পার সেকেন্ড আসছে। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা চেক করে নিস সুমেদা। ঠিকই করেছিস বুঝতে পারছি। সুমেদা ও যখন করেছে একবার চেক করে নিস, ঠিক আছে? 2 তো আসছে না, 5.2 আসছে। তো ঠিক আছে, চল। এর উপরেই দেখবি, দেখ অনেকগুলো প্রিমিয়াম লেভেলের কোশ্চেন আজকে আমি করিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলো একটু